বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব মেথডস অফ চার্জ ক্রিয়েশন অন অ্যাসেট। একটি ব্যাংক যখন ঋণ দিয়ে থাকে তখন ঋণের এগেইনস্টে অনেকগুলো সিকিউরিটি নিয়ে থাকে। সিকিউরিটিগুলো কেমন হয়ে থাকে, যেমন ল্যান্ড, বিল্ডিং, তারপর প্রাইমারি সিকিউরিটি হিসাবে ইনভেন্টরি, ওয়ার্কিং প্রসেস, ফিনিশড গুডস, মেশিনারি। তাছাড়াও বিভিন্ন ধরনের ডিপোজিট স্কিমগুলো নিয়ে থাকে, এফডিআর, এমডিএস, মান্থলি মানি মেকার, ডাবল বেনিফিট স্কিম এবং বিভিন্ন রিকারিং যে ডিপোজিটগুলো আছে এগুলো সিকিউরিটি হিসেবে নিয়ে থাকে। আমরা চার্জ ক্রিয়েশন মানে কি এটা একটু জানবো। চার্জ ক্রিয়েশন মানে হলো ব্যাংক ঋণ দেওয়ার সময় যে অ্যাসেটগুলো নিয়ে থাকে সিকিউরিটি হিসাবে, ওই সিকিউরিটির উপর ব্যাংকের অধিকার প্রতিষ্ঠা করা নামই হলো চার্জ ক্রিয়েশন। এখন ব্যাংক যে লোনগুলো দিয়ে থাকে, বিভিন্ন যে লোনগুলো দিয়ে থাকে, লোনের এগেনস্টে ল্যান্ড, বিল্ডিং নিয়ে থাকে অথবা প্রাইমারি সিকিউরিটি, ওয়ার্কিং প্রসেস, ফিনিশড গুডস আর ইনভেন্টরি এসব নিয়ে থাকে। তাছাড়া এফডিআর, বিভিন্ন ডিপোজিট স্কিমগুলো নিয়ে থাকে। এখন এইগুলো ব্যাংক এগুলোর উপর অধিকার প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন পদ্ধতিতে চার্জ ক্রিয়েট করে থাকে। এখন আমাদের দেশে নর্মালি 6টি পদ্ধতিতে চার্জ ক্রিয়েট করে থাকে এই অ্যাসেটগুলোর উপর, যাতে ব্যাংক তাদের একটা অধিকার প্রতিষ্ঠিত করতে পারে এই অ্যাসেটগুলোর উপর। যদি ক্লায়েন্ট ঋণ পরিশোধ না করে তাহলে ব্যাংক এগুলো বিক্রয় করে বা এনক্যাশ করে ঋণ পরিশোধ করতে পারে। তাহলে এখানে 6টা মেথড আছে, আমরা মেথডগুলো আলোচনা করব। 1 নম্বরে হলো লিয়েন, 2 নম্বরে প্লেস, 3 নম্বরে অ্যাসাইনমেন্ট, 4 নম্বরে সেট অফ, 5 নম্বরে হাইপোথিকেশন, 6 নম্বরে মর্গেজ। প্রথমে আমরা আলোচনা করব লিয়েন। Lien is the right to retain the goods or securities until the loan is repaid। অর্থাৎ এই ক্ষেত্রে ব্যাংক লোন দেওয়ার ক্ষেত্রে যেমন ডিপোজিট স্কিমগুলো আছে, এফডিআর, মান্থলি মানি মেকার, ডাবল বেনিফিট স্কিম, রিকারিং ডিপোজিট, বিভিন্ন ডিপোজিটগুলোর এগেনস্টে লোন দিয়ে থাকে। সেই ক্ষেত্রে লোন পরিশোধ না হওয়া পর্যন্ত এই ডিপোজিট স্কিমগুলো ব্যাংকের কাছে গচ্ছিত রাখে। এটা যদি যখন লোন পরিশোধ হবে তখন এগুলো ব্যাংক রিলিজ করে দেয়। তো এই ক্ষেত্রে বিভিন্ন ডিপোজিট স্কিম হতে পারে বা বিভিন্ন অ্যাকাউন্ট হইতে পারে, ডিপোজিট অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টগুলো লিয়েন থাকে লোন পরিশোধ না হওয়া পর্যন্ত। অর্থাৎ এটা গচ্ছিত থাকে ব্যাংকের কাছে যতক্ষণ না লোন পরিশোধ হবে। এক্ষেত্রে আমরা নেগেটিভ লিয়েনও ইউজ করে থাকি অনেক ক্ষেত্রে। নেগেটিভ লিয়েনটা একটু অন্যরকম। নেগেটিভ লিয়েন হলো জাস্ট একটা আন্ডারটেকিং। এখানে যখন ঋণ গ্রহীতা ঋণ নেয় সেক্ষেত্রে যেই জমিগুলো মর্গেজ দেয় বা যেগুলোর উপর চার্জ ক্রিয়েট হয় ওইগুলো বাদে ঋণ গ্রহীতার আলাদা যে জমিগুলো থাকে, অন্য যে জমিগুলো থাকে, ওই জমিগুলো নিয়ে ঋণ গ্রহীতা একটা আন্ডারটেকিং দেয় যে ওই জমিগুলো কোনো মর্গেজ করা হয় নাই এবং কোনো চার্জ ক্রিয়েট করা হয় নাই, এগুলা এখনো আনএনকাম্বার্ড আছে অথবা কোনো চার্জ ক্রিয়েট হয় নাই। আর যদি কখনো মর্গেজ দেয় অথবা চার্জ ক্রিয়েট করে তাহলে ব্যাংকের অনুমতি নিয়ে চার্জ ক্রিয়েট করবে। জাস্ট নেগেটিভ লিয়েন হলো একটা আন্ডারটেকিং। পূর্বে একটা আমরা ভিডিও আপলোড করা আছে লিয়েন, নেগেটিভ লিয়েন, প্লেজ এবং নেগেটিভ প্লেজ নিয়ে, আপনারা বিস্তারিত জানতে গেলে ওইটাও দেখতে পারেন। এখন আমরা আলোচনা করব প্লেজ। প্লেজ ইজ দ্য বেলমেন্ট অফ গুডস অ্যাজ সিকিউরিটি ফর দ্য পেমেন্ট অফ লোন। এই ক্ষেত্রে ঋণ গ্রহীতা তার যে স্টক অথবা ফিনিশ গুডসগুলো থাকে সেগুলো ব্যাংকে গচ্ছিত রেখে ঋণ নিয়ে থাকে। এই ক্ষেত্রে প্লেসকৃত মালামাল ব্যাংকের দখলে ও নিয়ন্ত্রণে থাকে। যদি মালামাল পেরিশেবল মালামাল হয় অর্থাৎ পচনশীল মালামাল হয়, যদি মালামাল পচে যায় অথবা চুরি হয়ে যায় তাহলে এক্ষেত্রে দায়ভার ব্যাংকারের কাছে থাকে। এজন্য এটা দিন দিন এটার পপুলারিটি হ্রাস পাচ্ছে। প্লেজের ক্ষেত্রে যদি ঋণ গ্রহীতা ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে ব্যাংক প্লেসকৃত মালামাল বিক্রি করে ঋণ পরিশোধ করতে পারে। এই ক্ষেত্রে আদালতের কোনো অনুমতি নিতে হয় না। এখন আমরা আলোচনা করব নেগেটিভ প্লেস। নেগেটিভ প্লেস এটা জাস্ট একটা কন্ডিশন। এটা আনসিকিউরড লোনের ক্ষেত্রে একটা কন্ডিশন দেয়, এমন যে যখন লোন অ্যাপ্রুভ করে সেক্ষেত্রে একটা কন্ডিশন দেওয়া হয়, মানে ওই ঋণ গ্রহীতা যদি এই ল্যান্ডার যে ঋণ অ্যাপ্রুভ করেছে এই ঋণ ব্যতীত যদি অন্য কোথাও থেকে ঋণ অ্যাভেল করতে চায় বা ঋণ নিতে চায় তাহলে ল্যান্ডারের বা ব্যাংকের অনুমতি নিয়ে নিতে হবে। এটা হলো নেগেটিভ প্লেস, জাস্ট এটা একটা কন্ডিশন। যখন কোনো ঋণ গ্রহীতার লোনটা অপটিমাম লেভেলে ইউজ করে অর্থাৎ এর কম অথবা বেশি যদি নেয় তাহলে ঋণ গ্রহীতার প্রবলেম হতে পারে, সেই ক্ষেত্রে ব্যাংক এই কন্ডিশনটা দিয়ে থাকে
যদি সে অন্য কোনো ব্যাংক থেকে ঋণ নেয় বা কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে ব্যাংক ঋণ নেয়, তাহলে এক্সিস্টিং যে লেন্ডার অথবা ব্যাংক, সেই ব্যাংকের অনুমতি নিয়ে নিতে হবে। এখন আমরা আলোচনা করব অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট হলো কারো পাওনা বা মালিকানা অন্য কাউকে হস্তান্তর করা। এক্ষেত্রে ঋণ গ্রহীতা সিকিউরিটি হিসাবে ঋণ গ্রহীতা কর্তৃক তার পাওনা, যেমন বিলস রিসিভেবল, বিলস এগেনস্ট ওয়ার্ক অর্ডার, ইন্স্যুরেন্স পলিসি, যখন একজন ব্যাংকারকে তার পক্ষে তার প্রসিডটা গ্রহণ করার অধিকার প্রদান করবে, তখন সেটাকে অ্যাসাইনমেন্ট বা ক্ষমতার্পণ বলে। অর্থাৎ এটা এক ধরনের ক্ষমতার্পণ। এখানে গ্রাহক তার সিকিউরিটি হিসাবে কি দেয়? বিলস রিসিভেবল অথবা বিলস এগেনস্ট ওয়ার্ক অর্ডার। এখানে বিলস এগেনস্ট ওয়ার্ক অর্ডার, অর্থাৎ যে ওয়ার্ক অর্ডার কাজ করে সেক্ষেত্রে যে বিলসটা থাকে সেটা সিকিউরিটি হিসাবে দেয় কাকে? ব্যাংককে। ব্যাংক গ্রাহকের পক্ষে এই টাকাটা উত্তোলন করে তার ঋণ পরিশোধ করবে। জাস্ট অ্যাসাইনমেন্ট হলো জাস্ট কারো পাওনা বা অধিকার অন্য কাউকে হস্তান্তর করা। এক্ষেত্রে ইন্স্যুরেন্স পলিসি হইতে পারে, যে ইন্স্যুরেন্স পলিসির যেই অ্যামাউন্টটা সেটা ব্যাংক গ্রাহকের পক্ষ থেকে এটা গ্রহণ করে তার ঋণ পরিশোধ করবে। এখন আমরা আলোচনা করব সেট অফ। সেট অফ হলো এমন একটি অধিকার যার বলে ব্যাংক ঋণ গ্রহীতার অন্য অ্যাকাউন্ট, যেমন সেভিংস অথবা কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট করে অর্থাৎ কর্তন করে তার ঋণ হিসাবে স্থানান্তর করে ঋণ অ্যাডজাস্ট করতে পারে। জাস্ট এক্ষেত্রে ব্যাংকে কর্তৃত্ব দেওয়া হয়। কি কর্তৃত্ব দেওয়া হয়? তার যে ঋণ অ্যাকাউন্ট বাদে, মানে লোন অ্যাকাউন্ট বাদে যে ডিপোজিট অ্যাকাউন্ট মেনটেন করে, এটা কারেন্ট অ্যাকাউন্ট হতে পারে বা সেভিংস অ্যাকাউন্ট হতে পারে। এখন ওইসব অ্যাকাউন্টে যে ব্যালেন্স থাকে ওই ব্যালেন্স ডেবিট করে অর্থাৎ কর্তন করে সেটা ঋণ অ্যাকাউন্টে স্থানান্তর করে ঋণ অ্যাডজাস্ট করার একটা অধিকার প্রদান করে, সেটা হলো সেট অফ। এখন আমরা আলোচনা করব হাইপোথিকেশন। ঋণ গ্রহীতা যখন ঋণের সিকিউরিটি হিসাবে ইমুভেবল প্রপার্টি, যেমন ফিনিশড গুডস, ইনভেন্টরি, মেশিনারি, এগুলো ঋণ গ্রহীতার দখলে এবং নিয়ন্ত্রণে রেখে সম্পদের উপর ব্যাংকের অধিকার প্রদান করাকে হাইপোথিকেশন বলে। এই ক্ষেত্রে প্রোডাক্ট বা ইনভেন্টরি গ্রাহকের মানে ঋণ গ্রহীতার দখলে এবং নিয়ন্ত্রণে থাকবে। এই ক্ষেত্রে যদি ঋণ গ্রহীতা ঋণ পরিশোধ না করে, সেক্ষেত্রে ব্যাংক এই যে প্রোডাক্টগুলো থাকে ইনভেন্টরি অথবা ফিনিশ গুডস, ওয়ার্ক ইন প্রসেস, এগুলো বিক্রয় করে ঋণ পরিশোধ করতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে আদালতের অনুমতি নিতে হয়। এখানে প্লেজের ক্ষেত্রে কি বলেছিলাম, সেখানে অনুমতির প্রয়োজন হয় না, কিন্তু হাইপোথিকেশনের ক্ষেত্রে আদালতের বা কোর্টের অনুমতি নিয়ে এটা করতে হবে। জাস্ট হাইপোথিকেশনের ক্ষেত্রে পুরো নিয়ন্ত্রণ এবং দখল এটা থাকবে গ্রাহকের কাছে, কিন্তু গ্রাহকের কাছে রেখেই ব্যাংককে অধিকার, সম্পদের উপর অধিকার দেওয়া হবে। যদি গ্রাহক তার ঋণ পরিশোধ না করে, তাহলে এই হাইপোথিকেটেড প্রোডাক্ট বিক্রয় করে ঋণ পরিশোধ করতে পারবে, সেই ক্ষেত্রে কোর্ট থেকে অনুমতি নিতে হবে। এখন আমরা আলোচনা করব মর্গেজ। Mortgage is the transfer of interest in specific immovable property for the purpose of securing the payment of loan. এই ক্ষেত্রে ঋণের সিকিউরিটি হিসাবে কোনো স্থাবর সম্পত্তির উপর ব্যাংকের অধিকার প্রদান করা হয়। অর্থাৎ এই ক্ষেত্রে লোনের এগেনস্টে যে ল্যান্ড এবং বিল্ডিং, এগুলোর উপর ব্যাংকের অধিকার প্রতিষ্ঠিত হয় যদি ওই গ্রাহক ঋণ পরিশোধ না করে অথবা টার্মস অ্যান্ড কন্ডিশন ফুলফিল না করে, যদি টার্মস অ্যান্ড কন্ডিশন ভায়োলেট করে, সেক্ষেত্রে ব্যাংক এই স্থাবর সম্পত্তি বিক্রয় করে ঋণ পরিশোধ করতে পারবে। আমাদের দেশে রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908-এর 17 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের সকল মর্গেজকে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। আমরা বিভিন্ন ধরনের মর্গেজ ইউজ করে থাকি। আমাদের দেশে বেশিরভাগ সব ধরনের মর্গেজ রেজিস্টার্ড মর্গেজ হয়ে থাকে। আমরা রেজিস্টার্ড মর্গেজ ইউজ করে থাকি। এই ক্ষেত্রে আমরা এই 6টি মেথড আমরা ইউজ করে থাকি, কিন্তু এই ক্ষেত্রে মানে কোন ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করবো সেটা কিন্তু ঋণের বিভিন্নতার উপর এটা ভেরি করে। ঋণের ক্ষেত্রে ভেরি করে, আবার আমরা সিকিউরিটি হিসেবে কি নিচ্ছি সেটার উপরও নির্ভর করে। যেমন যদি আমরা মর্গেজ লোন নেই, যদি কোনো ল্যান্ড এবং অ্যাসেট আমরা মর্গেজ করি, সেক্ষেত্রে আমরা মর্গেজ মেথড হিসেবে আমরা মর্গেজকে নিয়ে থাকি। আর যদি আমরা বিভিন্ন ধরনের এফডিআর বা বিভিন্ন ডিপোজিট স্কিমগুলো, এমডিএস, ডাবল বেনিফিট স্কিম, মান্থলি মানি মেকার, এগুলো যদি নিয়ে থাকি, তাহলে সেক্ষেত্রে আমরা লিয়েন ইউজ করে থাকি। আর যখন আমরা ফ্লোটিং যেই অ্যাসেটগুলো থাকে, যেমন আমাদের ইনভেন্টরি এটা ওঠানামা করতে পারে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু যেই মেথডটা ইউজ করে থাকি সেটা হলো হাইপোথিকেশন। বিভিন্ন লোনের উপরও নির্ভর করে, প্লাস আমরা সিকিউরিটি হিসেবে কি নিচ্ছি সেটার উপরও নির্ভর করে।
যেমন যখন আমরা বিলস রিসিভেবল অথবা বিলস এগেনস্ট ওয়ার্ক অর্ডার, যখন আমরা সিকিউরিটি হিসেবে এগুলো নিয়ে থাকি তখন আমরা অ্যাসাইনমেন্ট ইউজ করি। তাহলে আমরা বুঝতে পারলাম আজকের যে টপিকটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, এটা লোন ডিপার্টমেন্টে বেশি ইউজ করা হয়। এখানে নর্মালি আমরা যেই লোন দেই, লোনের এগেনস্টে যে সিকিউরিটিগুলো নেই, এই সিকিউরিটিগুলোর উপর আমরা কিভাবে চার্জ ক্রিয়েট করি আমরা আজকে জানলাম। আমরা 6টা পদ্ধতিতে চার্জ ক্রিয়েট করে থাকি। এগুলা চার্জ ক্রিয়েট যদি আমরা সঠিকভাবে না করতে পারি তাহলে আমরা কিন্তু আমরা আইনগতভাবে আমরা পিছিয়ে পড়বো এবং ব্যাংকের এগেনস্টে রায় চলে যেতে পারে। সেই জন্য আমরা এগুলো খুব সঠিকভাবে আমরা এই চার্জ ক্রিয়েশন করব এবং এই চার্জ ক্রিয়েশনের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে আমরা যে চার্জ ডকুমেন্টসগুলো নেব সেগুলো সঠিকভাবে পূরণ করব এবং সঠিকভাবে স্ট্যাম্প যুক্ত করব। ডিয়ার ভিউয়ার্স, আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ভিডিওগুলো দেখার পর যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, অন্যরা যাতে উপকৃত হতে পারে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।